গাজীপুরে কমিউটার ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ, আহত 4 জন হাসপাতালে। দুটি আলাদা তদন্ত কমিটি গঠন। প্রায় 2 ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু। দুর্ঘটনায় 10 ট্রেনের শিডিউল বিপর্যয়। কয়েক জেলায় বৃষ্টি হলেও দক্ষিণ পশ্চিমে এখনও দাবদাহ। 25 জেলার মাধ্যমিক স্কুল কলেজ বন্ধ থাকবে কাল। তাপপ্রবাহে সরবরাহ কমের অজুহাতে বেড়ে গেছে মুরগির দাম। পেঁয়াজ, রসুন, আদা বিক্রি হচ্ছে বাড়তি দামে। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গাজীপুরের জয়দেবপুরে কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে 2 ট্রেনে 4 চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার নির্ধারিত যাত্রা না থাকায় কমিউটার ট্রেনে যাত্রী ছিল কম। সিগন্যাল পয়েন্টে ভুলের কারণে এক লাইনে 2 ট্রেন ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্টেশন মাস্টার। শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে ছাড়া কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বেলা 11:15টার দিকে আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিংয়ের সময় একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় কমিউটার ট্রেনটির 4টি বগি ও তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন। আমরা হোটেলে কাজ করতেছি, তো হঠাৎ আমরা একটা বিকট শব্দ শুনতে পাই। তো তাৎক্ষণিক আমরা দৌড়াই আসার পর থেকে আপনার 2টা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। জয়দেবপুরের গাড়ি ঢুকে গেছে আপনার যেটা ঢাকা থেকে আসে ওই লাইনে, তাহলে এটা স্টেশনের মাস্টারের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটা হয়েছে। দুর্ঘটনার পর শুরু হয় উদ্ধার কাজ। 2 ট্রেনের 4 চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রা না থাকায় ট্রেনটিতে তেমন যাত্রী ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। এই টাঙ্গাইল কম্পিউটার প্রতি শুক্রবার বন্ধ থাকে বিদায় এই টাঙ্গাইল কম্পিউটার কোনো যাত্রী ছিল না। এই 2টা ট্রেনের ড্রাইভার এবং হেল্পার 4 জন আহত হয়েছে। এদেরকে উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনো উদ্ধার তৎপরতা আমাদের চলমান আছে। এদিকে জয়দেবপুর স্টেশন মাস্টার জানান, সিগন্যাল পয়েন্টে ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এরই মধ্যে 3 জনকে বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে কি কারণে ঘটছে। পয়েন্টটা যেদিকে বানানো কথা তার অপোজিটে পয়েন্টটা বানানো ছিল। এই ভুলটা এখন কে করছে, কিভাবে করছে, ওই তদন্ত কমিটি বিষয়ে দেখবেন। দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। কোনো টেকনিক্যাল সমস্যা কিনা বা কোনো গাফিলতি কারো ছিল কিনা আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি আমরা গঠন করেছি। আমরা দেখছি এখন আমাদের যেহেতু রেলগাড়িটি খালি ছিল, হতাহত আমাদের সৌভাগ্য যে হতাহত কেউ ছিল নাই এখানে, শুধুমাত্র চালক এবং তার সহকারী আহত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে দুর্ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি জানাবেন। আর রেল যোগাযোগ তো শুরু হয়েছে, পুরোপুরি স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে? দেখুন, 2 ঘন্টা বন্ধ থাকার পর গাজীপুরের সঙ্গে ঢাকার যে রেল যোগাযোগ সেটি শুরু হয়েছে। বিকল্প রুটে এখানে ট্রেন চলাচল চলছে এবং যে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং তেলবাহী ওয়াগন সেটি কিন্তু এখনও দুর্ঘটনাস্থলে আছে এবং সেই বগিগুলো উদ্ধার করার জন্য কিছুক্ষণ আগে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে এবং রিলিফ ট্রেন এসে সেই যে ক্ষতিগ্রস্ত বগি রয়েছে সেই বগিগুলো উদ্ধার কাজ শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে তেলবাহী ওয়াগনের বগিগুলো ছিল সেই বগির অংশ বিশেষ এখানে যে রিলিফ ট্রেনটি রয়েছে সেটি উদ্ধার করার জন্য চেষ্টা করছেন এবং এখানে কিভাবে আসলে বগিগুলো উদ্ধার করা যায় সেই কর্মকৌশল ঠিক করার জন্য এখানে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই এই উদ্ধার তৎপরতা শুরু হবে এবং যে ক্ষতিগ্রস্ত বগিগুলো রয়েছে সেগুলো এখান থেকে অপসারণ
সম্প্রসারণ করা হবে। এবং আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে 2 ঘন্টা বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে যে দুর্ঘটনা কবলিত ট্রেনটি রয়েছে টাঙ্গাইল কমিউটার, সেই ট্রেনের পিছনের যে বগিগুলো ছিল যেগুলো অক্ষত অবস্থায় ছিল, সেই বগিগুলোকে বিকল্প একটি ইঞ্জিন এনে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যে বিকল্প রেল রুটটি রয়েছে সেই রুটে কিন্তু এখন ট্রেন চলাচল করছে। যদিও অন্তত 10টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছিল এবং সেই কারণে এখানে ভয়াবহ ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু দেখা যায় এবং বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকে পড়েন। কিন্তু এখন সেই শিডিউল বিপর্যয় কিছুটা কাটিয়ে এই রুটে কিন্তু এখন ট্রেন চলাচল করছে। যদিও যে বগি রয়েছে আপনি জানেন যে এখানে 4টি তেলবাহী ওয়াগনের বগি এবং যে যাত্রীবাহী গাড়ি কমিউটার ট্রেনটি রয়েছে সেখানে 5টি বগি লাঞ্ছিত হয় এবং সেই বগিগুলো কিন্তু এখন উদ্ধার কাজ এখানে রিলিফ ট্রেন শুরু করেছে এবং যে অক্ষত বগিগুলো ছিল সেই বগিগুলো ইতিমধ্যে এখান থেকে সরিয়ে জয়দেবপুর স্টেশনে নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। এবং যে আহত হয়েছিলেন রেলের সহকারী এবং চালক সহ 4 জন, তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনা তদন্তে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি এবং এখানে রেল বিভাগের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে 3 জনকে রেল কর্তৃপক্ষ বরখাস্ত করেছে যাদের গাফিলতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই ঘটনায় আর কারো কোনো গাফিলতি ছিল কিনা বা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটি দেখভাল করার জন্য, সেটি তদন্ত করে দেখার জন্য কিন্তু জেলা প্রশাসন এবং যে রেল কর্তৃপক্ষ আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে, তারা কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি তারা আগামী 2 কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। এই ছিল গাজীপুরের রেল দুর্ঘটনার সর্বশেষ খবর। জয়দেবপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ চালু হয়েছে। সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে কমলাপুরের স্টেশনে শিডিউল বিপর্যয় ছিল। এতে অন্তত 10টি ট্রেনের আসা যাওয়ার সময় বিঘ্নিত হয়। রেল কর্তৃপক্ষ জানায় বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস এই 3টি ট্রেনের যাত্রা শুরুতে অস্বাভাবিক দেরি হয়। এতে কোনো যাত্রী ভ্রমণ বাতিল করতে চাইলে তাদের টিকিট ফেরত দেওয়া হয়। এদিকে ঢাকায় আসার পথে বিভিন্ন জায়গায় আটকে ছিল জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সিল্ক সিটি সহ অন্তত 7টি ট্রেন। ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। জয়দেবপুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন পড়ে গেছে ওখানে। আমাদের ট্রেন তো মনে হয় 1টায় না 1:30টায় থাকে, ওইটা বলছে 3টা অথবা 3:30। মির্জাপুরে টিকিট করার জন্য গেছি, তো ওইখান থেকে আমাকে বলছে যে আপনার জয়দেবপুরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে গাড়িটা আগে যাওয়ার কথা ছিল ওই গাড়িটা আজকে যাবে 3টার পর। বলছে যে বিলম্ব হবে, 3টা ট্রেন হলো। আমরা বসে আছি, আমরা সিল্ক সিটি রাজশাহীতে যাব। এ বিষয়ে সরাসরি জানতে আমরা চলে যাচ্ছি জয়দেবপুরে। সেখানে আছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, প্রথমে যাত্রীদের একটু ভোগান্তির চিত্র জানাবেন, আর এই দুর্ঘটনার কারণ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য জানিয়েছে কিনা, আর তদন্ত কমিটি তো 2টি গঠন করা হয়েছে, তারা কবে নাগাদ কাজ শুরু করবে? ইতিমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আপনি জানেন যে একটি জেলা প্রশাসক এবং রেলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের তদন্ত কমিটির 3 সদস্যের এবং রেলের তদন্ত কমিটি 5 সদস্যের। রেলের তদন্ত কমিটির একজন প্রকৌশলীর নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখেছি যে গাজীপুর রেল জংশন যে মেইন স্টেশন ম্যানেজারের যে অফিস, এখানে আমরা দেখেছি যেখানে যে লগ বুক, অর্থাৎ আজকে কারা কারা ডিউটিতে ছিলেন বা কাজ করেছেন সকালের যে শিফটে, সেই লগ বুক থেকে শুরু করে সংগ্রহের কাজগুলো করছেন। অর্থাৎ তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে এবং তারা 3 কর্মদিবসের মধ্যে এই কাজ শেষ করবেন বলে আমাদের জানিয়েছেন। অর্থাৎ সরকারি ছুটি থাকলে সেটি বাদ দিয়ে 3 কর্মদিবসের মধ্যে কাজ করবেন। আমরা যতটুকু এইখানে স্টেশনে খবর পেয়েছি যে আসলে মূলত এখানে যে স্টেশনের যে সিগন্যালিং বা হচ্ছে যে লাইনটাকে ঠিক করার যে দায়িত্বে ছিলেন, তারা আসলে ছিলেন হচ্ছে রেলের নিজস্ব কর্মকর্তা কর্মচারী না। এটি আসলে
রেলেরই প্রজেক্টের আন্ডারে, অর্থাৎ আপনি জানেন যে গাজীপুর থেকে টঙ্গী এটি 4 লেন প্রকল্পের আন্ডারে কাজ চলছে। সেই প্রকল্পের আন্ডারে এই লাইন সম্প্রসারণের কাজের হিসেবে এখানে ডিজিটাল না করে অ্যানালগ পদ্ধতিতে আসলে এই সিগন্যালিং ব্যবস্থাটা চলছিল। সেটি যে যারা এখানে কাজ করছিল তারা প্রজেক্টের আন্ডারে আসলে কাজ করছিলেন, 1700 টাকা বেতনে ওনারা প্রজেক্টের আন্ডারে কাজ করছিলেন। তবে এই যেখানে যারা লাইনম্যান বা পয়েন্টসম্যান যারা কাজ করছিলেন তাদের তত্ত্বাবধানের জন্য যেই ওইখানে যে স্টেশন মাস্টার ছিলেন, অর্থাৎ স্টেশনের বাইরে ওইখানেও একজন তত্ত্বাবধায়ক ছিলেন, সেইখানেও আমরা যত জানিয়েছি যে উনিও রেলের থেকে প্রায় 30 বছর চাকরি করার পরে এখানে চাকরি শেষ করার পরে উনি ওই প্রজেক্টে কাজ করছিলেন আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হাসপাতালেও একটু খবর নিয়ে জানতে পেরেছি যে হাসপাতালে যেই যারা আহত আছেন এর ভিতরে একটি ট্রেনের লোকোমাস্টার, একজন লোকোমাস্টার, একজন সহকারী লোকোমাস্টার ছিলেন। তাদের অবস্থার মধ্যে একজনের অবস্থা একটু গুরুতর, না হলে আরেকজন ভালো আছেন। আর সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে দুটি ট্রেনেরই গতি সীমা ছিল, একটি ছিল 10 কিলোমিটার আর একটি 20 কিলোমিটার কাছাকাছি। সেই কারণে এখানকার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার খুব বেশি বড় কোনো আহত নিহতের ঘটনা আমরা পাইনি। জয়দেবপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। সাধারণ রোগীদের মতোই 10 টাকার টিকিট কেটে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে টিকিট কেটে তিনি চক্ষু পরীক্ষা করান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সারোয়ারি আলম সরকার এই তথ্য নিশ্চিত করেন। এ সময় প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতোই নিজের চোখ পরীক্ষা করান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। সরকারি হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিকিৎসা নেওয়ার এই ঘটনা দেখে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। এছাড়া নিয়মিতই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের পূর্বাঞ্চলে কয়েক জেলায় বৃষ্টি হলেও দক্ষিণ পশ্চিমাঞ্চল এখনও পড়ছে তপ্ত রোদে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তাপ। মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছে না। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে জনজীবনে। এক মাসের বেশি সময় ধরে অনাবৃষ্টি আর তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এরকম পরিস্থিতি আগে কখনো দেখেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এরকম রোদ গরম দেখি না দেখার ধরনের জন্য এবার এক মাস হলো খুব খরানির তাপমাত্রা বেশি। জীবন হাঁসফাঁস করছে, মানুষ কাজকর্ম করতে পারছে না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায় তাপপ্রবাহ চলবে আরও 2-1 দিন। 6 থেকে 12 মের মধ্যে বৃষ্টির আভাস দিচ্ছে সংস্থাটি। চুয়াডাঙ্গায় বৃষ্টির কোনো আলামত নাই। আগামী 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে বলে আমরা আশা করছি। যশোরে টানা 1 মাস তাপমাত্রা 38 থেকে 43 ডিগ্রিতে ওঠানামা করছে। গেল সপ্তাহে সেখানে ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 43.8 ডিগ্রি। মানুষজন বেরোচ্ছে ওই রাতে, দিনের বেলা কোনো মানুষজনই নেই, মনে হচ্ছে মরুভূমি। পাবনায় গত 2 সপ্তাহ ধরে 40 ডিগ্রির নিচে নামছে না তাপমাত্রা। গরম থেকে রক্ষা পেতে দিনের বেলায় গাছের ছায়াতলে বিশ্রাম নিচ্ছে অনেকেই। আমরা কাজ করতে পারতেছি না, গরম, মানুষজন সব বসে রয়েছে। রাজশাহীতেও চলছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ থাকছে 40 ডিগ্রির উপরে। দুপুর না হতেই রাস্তাঘাট হয়ে পড়ছে জনশূন্য। আবহাওয়া অফিস বলছে 2-3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কয়েকদিন থেকে একটানা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিচ্ছে। আগামী 2-3 তারিখের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই কৃষকদের ধান কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলমান তাপপ্রবাহের কারণে 25 জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। এর আগে ঈদ ও নববর্ষের ছুটির পর গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে তা 1 সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়।
তবে গরমের তীব্রতার কারণে 29 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত বন্ধ থাকে দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহের ব্যবধানে সারা দেশে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। এছাড়া পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও আদা বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবজির দাম কিছুটা ক্রেতার নাগালের মধ্যে থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এই পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত সপ্তাহে 620 টাকায় বিক্রি হওয়া দেশি মুরগির দাম এই সপ্তাহে 640 টাকা। এছাড়া 210 টাকার ব্রয়লার মুরগি 220 টাকা এবং 360 টাকার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত গরমের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। খামার নাকি প্রচন্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে। এখন আমাদের মুরগি মারা যাওয়াতে আমরা কি যে পর্যাপ্ত যে সাপ্লাইটা পাচ্ছি না। খুলনায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের দাম। কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকায়, রসুন 20 টাকা বৃদ্ধি পেয়ে 200 টাকা, কাঁচামরিচ 20 টাকা থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ 40 টাকা হয়ে গেল, 30 টাকা হয়ে গেল, সেই পেঁয়াজ আবার 60 টাকা 70 টাকা। তারপরে আলু 25 টাকা 30 টাকা হলো, সেই আলু এখন 50 টাকা 55 টাকা। কাঁচামাল তো কাঁচামালটা দেখা যায় যে আমদামির উপরে রপ্তানি একটু দাম কমাবার, যে মালটা একটু টান বাজে একটু কম হয় ওইটা আমরা একটু বাড়িয়ে যায়। রাজশাহীতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে সাথে বেড়েছে আলু ও আদার দাম। কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, 180 টাকা কেজি আদা বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এদিকে বরিশালে নিষেধাজ্ঞা শেষে মোকামে ইলিশ আসা শুরু করলেও পর্যাপ্ত সরবরাহ নেই। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সাজেক সড়কের জামতলী বেইলি সেতুর খুঁটি সরে যাওয়া এবং সেতু ভেঙে পড়ার শঙ্কায় ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সকালে ঝুঁকিপূর্ণ সেতু পরিদর্শন শেষে এই ঘোষণা দেয় সওজ কর্তৃপক্ষ। এই ঘোষণার পর খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সারা দেশের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে সাজেকে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুটি মেরামতের শেষ হতে 2 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের 24 ঘন্টা পর রাঙামাটির বাঘাইছড়ির সাথে সারা দেশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুর 1টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে মারিশা দীঘিনালা সড়কের 2 টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সড়কের 2 পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পাহাড় ধসের খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও বাস ভাঙচুরের ঘটনায় সকাল থেকে গাজীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ডুয়েটের 3 শিক্ষার্থী জেলা শহরের শিববাড়ি মোড় থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান শিক্ষার্থীরা। পরে তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর চড়াও হলে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ডুয়েটের শিক্ষার্থীরা এসে বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকলেও অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে শিক্ষক আন্দোলনে কোনো প্রভাব ভর্তি পরীক্ষায় পড়বে না। গত মঙ্গলবার শিক্ষক সমিতির আন্দোলনের রেশ ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলেই থাকছেন কিছু শিক্ষার্থী, আবার অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন।
ক্যাম্পাসে আমরা চেয়েছি যে ক্যাম্পাসে যেন কোনো ঝই ঝামেলা না করে আমাদের যেন ওই শান্তিপূর্ণ পরিবেশটা আসে। শান্তিপূর্ণ পরিবেশ আমরা সবাই বসে, দুই পক্ষ তিন পক্ষ সব পক্ষ বসে উই রাদার রিজলভ দ্য প্রবলেম, সেটাই ছিল আমাদের পারপাস এবং এখনও আছে এই পারপাসটা। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কার ঘটনায় গ্রেপ্তার ৩ নাবিককে দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে তারা। এর আগে বৃহস্পতিবার কালুরঘাট এলাকা থেকে নাবিক ফেরদৌস রহমান, সুকানি, ইয়ামিন মোল্লা ও গিজার শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ এপ্রিল এমভি সামুদা ১ নামে একটি লাইটারের জাহাজ কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়ে আটকে যায়। পরে এই ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিমন মজুমদার বাদী হয়ে জিআরপি থানায় মামলা করেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে, করছেন সভা সমাবেশ ও উঠান বৈঠক, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, সবখানেই প্রথম ধাপের নির্বাচনের উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ। নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে জমে উঠেছে ভোটের লড়াই। সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। আর বাকি দুই উপজেলায় প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকল ধর্মবর্ণের মানুষ আমাকে দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবে। কুড়িগ্রামের চিলমারি, রৌমারী ও রাজীবপুরে জমে উঠেছে প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারণা। তবে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। যে আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বরত অবস্থায় আছে, তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি। জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের ভোট হবে। উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যাদেরকে পাশে পাবো সেই রকম ব্যক্তিকেই আমরা এবার ভোট দেব। যাচাই বাছাই করে দেখে নিব ভালো প্রার্থী কোনটা, কাকে ভোট দেওয়া যায়। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কর্মকর্তা। প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৪৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের মাধবপুরের শাহপুর এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত একই পরিবারের ৪ সদস্যের দাফন পটুয়াখালীর গলাচিপায় সম্পন্ন হয়েছে। সকালে লাশবাহী গাড়িতে গলাচিপার বহালিয়া গ্রামের বাড়িতে পৌঁছায় মরদেহগুলো। নিহতরা হলেন জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে মোহাম্মদ অনন্ত ও নিহত জামাল মিয়ার ছোট ভাই এনামুল খোকন মিয়া। জামাল ও এনামুল ঢাকার সাভারে গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। এ সময় মরদেহগুলো দেখতে আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ভিড় করে। পরে সকাল 10টায় জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। বুধবার রাত 2:30টায় ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বরিশালে লোকবল সংকটে স্যালাইন উৎপাদন নেমেছে অর্ধেকে। পুরনো যন্ত্রপাতির কারণে কমছে গুণগত মানও। উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বলছে বার্ষিক উৎপাদন ঘাটতি প্রায় 43 লাখ প্যাকেট। সংকট নিরসনে দ্রুত জনবল নিয়োগের দাবি তাদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে 1995 সালে চালু হয় খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান। এখান থেকে বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জে খাবার স্যালাইন সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ। শুরুতে 70 জন জনবল নিয়ে কাজ চললেও নানা কারণে লোকবল কমে বর্তমানে দাঁড়িয়েছে 33 জনে। লোকবল সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে। সংকটের মুখে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত 22 কর্মী কাজ করছেন এখানে। 540 টাকায় হাজিরা কাজ করি, টাকা না পাই, কাজ না করলে টাকা নাই, সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না, বোনাস পাই না। আশা করছিল ওই সময় যে 3 মাস পরই আমাদের রেগুলার হবে, কিন্তু অদ্যাবধি
এই 2004 সাল থেকে 23 সাল পর্যন্ত কোনো 24 সাল পর্যন্ত কোনো ভালো নিউজ আমাদের আসে নাই। যদি পেটে ভাত থাকতো, একটু বেতন বাড়তো বা চাকরিটা যদি সরকারি হতো, তাহলে এখন 1100 করি, আমরা 3300 করতাম। শুধু জনবল সংকটই নয়, পুরনো যন্ত্রপাতির কারণে কমছে উৎপাদনও, একই সঙ্গে কমছে উৎপাদিত স্যালাইনের মান। আমাদের আসলে 95 সালের এগুলো সব মেশিন এই এত সালের, এখন তো আধুনিক হয়েছে, কিন্তু আমাদের মেশিনগুলো আমরা আধুনিকতা পাই নাই। যদি আধুনিক আসতো মেশিন, যদি এখন বর্তমান মডেলের মেশিন আসতো, তাহলে আমরা উৎপাদন বাড়াতে পারতাম এবং প্যাকেটের মানটাও ভালো হতো। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে জানিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, ঊর্ধ্বতন মহলে বারবার জানিয়েও ফল মেলেনি। অফিসের জনবল সংকট অত্যন্ত প্রকট। এখানে আমাদের যে রেগুলার স্টাফ 30 জনের আছে 4 জন। মূলত এখানে কানামনা দিয়ে যে কাজ নেই, মজুরি নেই, কাজ আছে মজুরি নেই, সেই স্টাফ দিয়ে প্রতিষ্ঠানটা চলে আসছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রতিষ্ঠানটি চালুর পর 9 জেলায় বছরে প্রায় 83 লাখ খাবার স্যালাইন সরবরাহ করা হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 41 লাখ প্যাকেট স্যালাইন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে ফুলবাড়িতে বসেছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন পশুর মেলা। তবে নাম পশুর মেলা হলেও এই মেলার মূল আকর্ষণ হল ঘোড়দৌড় ও ঘোড়া কেনাবেচা। দেশের দূর দূরান্ত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ঘোড়া কেনাবেচা করতে মেলায় আসছেন অনেকেই। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মেলাবাড়িতে বসেছে বুড়া চিন্তামন পশুর মেলা। করোনার কারণে 3 বছর বন্ধ থাকার পর গত 26 এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য এই বছর প্রায় 3 শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন বিক্রেতারা। এই মেলায় আমি ঘোড়া নিয়েছি আজকে 12টার মধ্যে 6টা বেচা কিনা করছি, আরও 6টা ঘোড়া আছে, তো 6টা ঘোড়ার দাম হচ্ছে। আমি ছোটোকাল থেকে ঘোড়া নিয়ে খেলাতে আসি, এই মেলায় প্রতি বছরে আসি, এবারও আসছি কদম দৌড় খেলা দেওয়ার জন্যে। এই মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থীরা। এছাড়াও মেলাকে ঘিরে শিশুদের খেলনার দোকান সহ মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। এই প্রথম আমি দেখতে আসছি, তো ভালোই লাগতেছে আর কি, খুব সুন্দর এই মেলায় আয়োজনটা। আমাদের বাপ দাদারা করতেছিল, তারপরে আমাদের মনে করেন যে আমরাও এখনো 30 থেকে 35 বছর থেকে আমরাও করি। এদিকে আগামীতে মেলা আরও আকর্ষণীয় করার আশ্বাস আয়োজকদের। এই মেলার বয়স প্রায় 200 বছর। নাটোরের দিঘাপতিয়া রাজা এই মেলা শুরু করেছিলেন। এই মেলাটাকে পুনরায় চালু করছি এবং সকলে আমাদেরকে সহযোগিতা করছে। আগামীভাবে এইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে এই মেলা আরও উত্তর শ্রীবৃদ্ধি হবে। নাটোরের দিঘাপাতিয়া রাজবংশের সময়ে চালু হয় এই ঐতিহ্যবাহী মেলাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।